স্বাস্থ্যের যে সিস্টেমটা আছে তার চূড়ায় আপনি বসে আছেন। আপনি কি এটা বলতে পারেন যে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার ইনফরমেশন ছাড়া ঘটেছে? এই ফ্যাটার্নিটির অংশ হয়ে এনারা কিছু জানেন না, অথচ জনসাধারণ মানে গুজবটাকে কিভাবে রটানো হচ্ছে এটাই আমার টার্গেট। মানে একদমই এটা মিথ্যা গুজব, আর কি বলবো, এটা ছাড়া আর আমাদের কিছু ওয়ে নেই। আজকে আমি স্বাস্থ্য ভবনে, এর আগে আমি অনেকবার অনেক মিছিলে গেছি, এখানে ওখানে গেছি, আপনারা জানেন। তাছাড়া কন্টিনিউয়াস আমার ফেসবুক পোস্ট দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা আমার ভেতরে আগুন জ্বলছে। তো আজকে সকাল থেকে অনেকগুলো খবর এদিক ওদিক, অনেক রকম যে ডাক্তাররা নিজেদের মধ্যে ভেঙে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমি ডাইরেক্ট স্বাস্থ্য ভবনে এসেছি এবং আমার মধ্যে আমি একজন সিনিয়র ডাক্তারকে পেয়েছি, যিনি অ্যাকচুয়ালি, আপনি কোথায় থাকতেন? আমি এখন বর্তমানে আমি থাকি লন্ডনে। তো আমি এই ঘটনাটা শুনে ওখানে সত্যি থাকতে পারিনি, খুবই কষ্ট হয়েছে। কারণ আমি এসএসকেএম থেকে পাস আউট, তো সেখানকার আমার যারা জুনিয়র ভাইরা তারা এখানে আন্দোলন করছে দেখে মানে আমি থাকতে না পেরে আমি ছুটি নিয়ে ওখান থেকে এসছি এদের পাশে থাকার জন্য, এবং নিজের তরফ থেকে যতটা সাহায্য এদের পাশে দাঁড়িয়ে থেকে করা যায় সেটা করার জন্য। আচ্ছা, একটা কথা বলুন, বেসিক্যালি বিনীত গোয়েলকে তো ট্রান্সফার করা হলো, সেই অর্থে সাসপেন্ড করা হয়নি। আমাদের মতন সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু কোথাও মনে হচ্ছে যে, এবং তারপরে এখানে মিষ্টি খাওয়াই হচ্ছে বা চকলেট খাওয়াই, এটা নিয়ে সবাই খুব ক্ষুব্ধ। তো এই বিষয়টা কি মনে হয়? না, আমি আপনার সাথে একদমই একমত। কারণ যেদিনকে এই বিনীত গোয়েল সিপির যে অপসারণটা হয় তখন আমি লন্ডনেই ছিলাম, এবং আর 5 জন জনগণের মতো আমিও কিন্তু এটা টিভিতে, স্টার আনন্দে বা অন্যান্য খবরের কাগজে চ্যানেলে আমি দেখে এক্স্যাক্টলি আপনাদের যে কথাটা মনে হয়েছিল, সত্যি কথা বলতে আমার মনেও সেই একই প্রশ্ন জেগেছিল। আমারও মনে হয়েছিল যে এরা এরকমভাবে মানে এরা নাচছে কেন, নাচার মতো কি হয়েছে? হ্যাঁ, তার মানে এরা কি এদের গোল কি শুধু এটুকুই অ্যাচিভ করা ছিল? তো আমি 3-4 দিন আগেই এখানে আসি এবং এসে আমি বললাম যে আমি এদের পাশে থাকতে চেয়েছি। এসে যখন আমি এখানে দেখি এদের অবস্থাটা এবং আমার জুনিয়রদের সাথে যখন কথা বলে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে 7 থেকে 8 দিন 10 দিন অতিক্রান্ত হয়েছে এইখানের মানে ঝড় জল বৃষ্টিকেও মানে এরা উপেক্ষা করে রাস্তায় পড়ে থাকা যে কি জিনিস সেটা কিন্তু আজকে মানে আমরা বাকি জনতারা, আমরা ইনক্লুডিং আমি হয়তো এখানে এসে 5 ঘন্টা থাকবো, 6 ঘন্টা থাকবো, ফিরে গিয়ে বাড়িতে আমি হয়তো বিছানায় একটা সুন্দর বিছানায় গিয়ে টার নরম বিছানায় ঘুমোবো। কিন্তু যারা প্র্যাকটিক্যালি এখানে 7 দিন 10 দিন ধরে রাস্তায় পড়ে আছে, এখন তো এখানে এত ত্রিপল এত অ্যারেঞ্জ করা হয়েছে পাবলিকের তরফ থেকে, কিন্তু ইনিশিয়ালি যখন এরা শুরু করেছিল কিচ্ছু ছিল না। এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই ছেলেগুলো লিটারালি 10 দিন রাস্তায় থাকা যে কি জিনিস সেটা এখানে না এলে, এদের মুখের দিকে না তাকালে বোঝা যাবে না। কাজে সেই জায়গা থেকে আমাদের এটা বুঝতে হবে যে আজকে যারা আন্দোলন করছে তারা কিন্তু কেউ সিজেন্ড পলিটিশিয়ান বা তারা কোনো পলিটিক্যাল পার্টিকে বিলং করে না, তারা ডাক্তার। তাদের মধ্যে এই আবেগ থাকাটাই স্বাভাবিক এবং এই আবেগ থাকাটা ভালো আমি মনে করি। কারণ তবেই তারা একটা মানুষকে একটা যন্ত্র হিসেবে নয়, একজন মানুষ, সেও যে তার মধ্যে যে একটা হৃদয় আছে, তার মধ্যে যে একটা মানসিকতা আছে, এই মানসিকতার এই আবেগটা থাকাটা আমি মনে করি দরকার। এবং এই ছোট ছোট ভাই বোনেরা, আপনারা বলুন না, এরা কেউই মানে ম্যাক্সিমামরাই এরা 30 ঊর্ধ্ব কিন্তু নয়, এরা সবাই 30-এর নিচে। এরা কখনো এত বড় মুভমেন্ট কোনো দিন দেখেনি, মানে করা তো দূরে থাক, এরা কখনো এরকম মুভমেন্ট কখনো এরা দেখেনি। এবং মানে আজকে জনতাও জানেন যে আজকে রিজওয়ানুর কেসের পরে এই 2007 থেকে নিয়ে 2024 17 বছরে আজ অবধি গভর্নমেন্টের মধ্যে কিন্তু গভর্নমেন্ট মানে এতটুকুও নতজানু হয়ে যে এই মানে গণদাবিতে, গণ আন্দোলনে একটা দাবি মেনে আইপিএসের মতো একটা পদের পদস্থ অফিসারকে যে ট্রান্সফার করেছেন, এটাও কিন্তু আমি মনে করি যে এই ছোট ছোট বাচ্চাদের কাছে যারা এইখানে রোদ জল ঝড় বৃষ্টিতে যখন এরা পড়েছিল, ওরা জানতো না এদের যে ফেট, এদের যে ভবিষ্যৎ কি হতে চলেছে, এরা কিচ্ছু জানতো না। সেই জায়গা থেকে যে এরা এইটুকু যে জয় আমি বলবো না, বাট এইটুকু যে এদের প্রাপ্তি এরা যে আদায় করে আনতে পেরেছে, সেই প্রাপ্তিটা আমার মনে হয় যে সেটা এদের কাছে মানে
পরিপূর্ণ বা পুরো না হলেও অ্যাটলিস্ট এটা এমন একটা ভিক্টরি বা এমন একটা জয় যেটাকে কিন্তু আমরা কমপ্লিটলি ইগনোরও করতে পারি না। সেই জন্য আমি নিজেও একজন সাধারণ জনতা এবং একজন এক্স অ্যালামনি SSKM-এর হিসেবে আমি বলবো, আমি সবার কাছে হাত জোর করে এটাই প্রার্থনা করব যে আপনারা এদের এই উচ্ছ্বাসটাকে ভুলভাবে নেবেন না। কারণ এটা মাথায় রাখবেন, এরা সত্যি ছোট ছোট বাচ্চা, এরা কখনো এরকম আন্দোলন করেনি, মুভমেন্ট দেখেনি। কাজেই ওই খবরটা শুনে এরা ওই ঝোঁকে ওই মোমেন্টারি ইয়েতে এদের এক্সপ্রেশনগুলো যদি একটুখানি এক্সাজারেটেড হয়ে গিয়েও থাকে, সেটা যেন জনতা ভুলভাবে না নেন। কারণ সত্যি এদের রিয়াকশানটাকে নয়, এদের বডি ল্যাঙ্গুয়েজটাকে নয়, এদের ইমোশনটাকে দেখুন, এদের ইমোশনটাকে আপনারা ক্যাচ করুন। যে তার মানে এরা আজকে যদি এতে এতটা আনন্দ করতে পারে, তাহলে যদি সত্যি যেদিনকে তিলোত্তমা বিচার পাবে সেই দিনকে এরা কি করবে, তখন তারা আরও কত বড় উদ্যম নিয়ে, আবেগ নিয়ে মানুষের সেবায় এরা ফিরে যাবে। আমার সবার কাছে এটুকুই অনুরোধ। স্যার একটু বলুন, এই যে করাপশনটা ভেতরে, যেটা একদম ভেতরের রুটে ঢুকে গেছে, এবং আমি শুধু বলবো যে স্বাস্থ্যর রুটে নয়, শিক্ষা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এবং আমাদের রক্তের ভেতরেও একটা, কারণ আমরাও কোথাও মনে করি যে এই তো কাজটা হচ্ছে না, চল 10,000 টাকা দিয়ে ইজিলি হয়ে যাবে। এইটা সম্পর্কে একটু বলুন, মানে আপনি তো ভেতরে থেকেছেন, একটু বলুন, একটু মানুষেরই জানাটা দরকার। হ্যাঁ, এটা আপনি খুবই ঠিকই বলেছেন যে দেখুন, আমিও একজন সাধারণ জনতা, মানে একজন কমন ম্যান হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা যে প্রফেশনের সাথেই যুক্ত থাকি না কেন, সে মানে শুধুমাত্র যে তাকে সরকারি চাকরি করতে হবে তা নয়, যারা আজকে ছোট থেকে ছোট ব্যবসাদার, যারা স্টল চালায়, যে কোনো চালায়, তারা সবাই তাদের স্তরে, বিভিন্ন স্তরে আমরা এই যে করাপশন, এই দুর্নীতির সবাই আমরা শিকার। আমরা সবাই বলতে চাই কিন্তু বলতে পারি না। আমাদের মানে হয় আমাদেরকে লোভ দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা হয়, বা আমাদেরকে শাসিয়ে বা ভয় দেখিয়ে মুখ বন্ধ করা হয়। তো আজকে এই যে মানুষের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভটা শুধু মানে অভয়া তো জাস্ট এক রাশ বারুদের ওপর একটা ছোট্ট স্ফুলিঙ্গ ফেলেছে, একটা আগুনের একটা ম্যাচ স্টিক জ্বালিয়ে ফেলেছে, যেখান থেকে এই বারুদটা দাউ দাউ করে জ্বলছে। এর মধ্যে এসে গেছে যে আমরা ইউজ টু হতে শিখে গেছি, আমরা যে কোনো কিছুতেই খুব সহজেই ইউজ টু হয়ে যাই। আরে এটাই তো হচ্ছে, কেন এই জিনিসটা হয়েছে? কারণ আমাদের হতাশা থেকে, যে আমরা জানি হোপলেস, কিছুই হবে না, সবাই সমান। আমার শুধু অবাক লাগে, আমি মাঝে মাঝে ভাবি, যখন এই বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো ফলো করছিলাম, যখন মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, মানে আমি কোনো রাজনৈতিক দল করিও না, বা আমি কোনো রাজনীতিকে আমি সাপোর্ট করি না। কারণ আমার ব্যক্তিগত মতে গণতন্ত্র মানেই যে পলিটিক্যাল পার্টি সিস্টেম তা কিন্তু নয়। অনেক দেশ আছে যেখানে গণতন্ত্র আছে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টি সিস্টেম নেই। আমাদের দেশে গণতন্ত্র হ্যাজ বিকাম সিনোনিমাস টু পলিটিক্যাল পার্টি সিস্টেম বা রাজনীতি। গণতন্ত্র আর রাজনীতি আমাদের দেশে মিলেমিশে এমন জিনিস হয়ে গেছে যে আমরা কখনো ভাবতেই পারি না, গণতন্ত্রকে আলাদা করে রাজনীতির থেকে আমরা ভাবতে পারি না। কাজেই সেই জায়গা থেকে আমি এটাই বলতে চাই যে আমাদের বুকের মধ্যে যে আগুনটা সবার বুকের মধ্যে বিভিন্ন করাপশন সেক্টরে জ্বলছে, সেই জায়গা থেকে আজকে মানুষের এই যে এক্সপ্রেশনটা, সেটা সেই জায়গা থেকেই এসছে। শুধুমাত্র যে অভয়ার মানে যে এই মর্মান্তিক যে পরিণতিটা হয়েছে, তার জন্য যে মানুষের শুধুমাত্র রাগ তা নয়, বিভিন্ন ক্ষেত্রে সবাই যে জায়গাতে তারা অপ্রেসড হয়েছেন, তারা মুখের দাবি বলতে পারেননি, আজকে সেই সাহসটা তাদের বুকে অভয়ার কাণ্ড এবং এই জুনিয়র ডাক্তাররা তাদের বুকে সেই সাহসটা দিয়েছে। তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, আমার মতো লোকে এসে বলছে, মানে আমাদেরকে হয় লালকে, নীলকে, হলুদকে, সবুজকে, এদেরকেই আমাকে বেছে নিতে হবে। এছাড়া যে কোনো বিকল্প পথ হয় সেটা আমরা কখনোই মানি না, বা আমরা কখনো ভাবতে শিখিনি। আর কেউ সাধারণভাবে যেমন ডাক্তাররা করছে, এখনও এটা সাধারণ মানুষের মনে হচ্ছে এটা কোনো পলিটিক্স চলছে, বাট এটা কোনো পলিটিক্স নয়। এরা পলিটিক্সের অনেক ঊর্ধ্বে চলে গেছে। যারা মানে সিংহাসন বা চেয়ার নিয়ে টানাটানি করেন, এদের মধ্যে কোনো টানাটানি নেই কিন্তু। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই ছেলেরা কি এই যে কথাটা বলা, মানে আমি তো বলবো যে মানে আমাকে ক্ষমা করবেন, কিন্তু মানে মুখ্যমন্ত্রীর উনি যে এই মন্তব্যটা করেছেন, এটাতে মানে ওনার মানসিকতা, এবং কিন্তু উনি নিজেকেই খুব ছোট জায়গাতে নিয়ে গেছেন। কারণ এই ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা চেয়ার নিয়ে কী করবে? ওরা তো ডাক্তারি পড়তে এসছে, ওরা ডাক্তার হতে এসছে। ওরা যদি ওদের চেয়ার চাইতে হতো, তাহলে ওরা পলিটিক্যাল সায়েন্স, এখন তো পড়াশুনো করতে লাগে না অবশ্য নেতা হতে গেলে, তাহলে ওরা পলিটিক্স করতো, ওরা রাজনৈতিক দল জয়েন করতো। ওরা ডাক্তার হতে এসছে, ওরা ডাক্তারি করতে চায়। উনি যে ওনার মানসিকতার এই কথাটা বলে যে উনি একটা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন, এটাতে সত্যি আমরা লজ্জিত। এই কারণ ওরা চেয়ার চাইতে আসেনি। তবে এটা ঠিক, আজকে ওই চেয়ারে যেই বসে থাক, দ্যাট পারসন ইজ আনসারেবল। কারণ তিনি জনগণের নির্বাচন করা ভোটে তিনি নির্বাচিত হয়ে ওখানে উঠেছেন।
আমি এটা কিন্তু মানে এদের ফোরামের আমি কেউ নই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটা কমন পাবলিক হিসেবে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা দিচ্ছি যে আজকে ওরা ওই চেয়ারটাকে প্রশ্ন করতেই পারে। দ্যাট পারসন হু ইজ সিটিং ইন দ্য চেয়ার ইজ আনসারেবল, কারণ আপনি এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি, নট অনলি এই জুনিয়র ডাক্তাররা, শুধু এরা নয়, প্রতিটা জনগণের, প্রতিটা মানুষের এই অধিকার আছে তাকে এই প্রশ্নটা করার যে আপনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যের যে সিস্টেমটা আছে তার চূড়ায় আপনি বসে আছেন। আপনি কি এটা বলতে পারেন যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার ইনফরমেশন ছাড়া ঘটেছে? যদি আপনার ইনফরমেশন ছাড়া এই যে এভিডেন্স ট্যাম্পারিং, আমি বলছি না যে মার্ডার বা রেপটা আপনার ইনফরমেশন ছিল, আমাকে ভুলভাবে নেবেন না, তারপরে যে সিকোয়েন্স অফ ইভেন্টগুলো পুলিশ করেছে, প্রশাসন করেছে, সেগুলো কি আপনার অগোচরে হয়েছে? আপনি কি এটা স্বীকার করবেন যে আপনার ইনফরমেশন ছিল না? ইউ আর নট বিং ইনফর্মড। যদি আপনি সত্যি ইনফর্ম না হয়ে থাকেন তাহলে তো আপনার আরও রিজাইন করা উচিত, কারণ আপনি জানেন না আপনার সিস্টেমকে, আপনি জানেন না আপনার তলায় কি হচ্ছে। আর যদি আপনি জেনেছেন, জেনে যদি আপনি চুপ করেছিলেন, জেনে যদি আপনি, আজকে যদি জনগণের সম্পূর্ণ অধিকার আছে আপনার কাছে এই প্রশ্নটা করার যে আপনি এই যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে জিনিসগুলো জল করে পরিষ্কার, আজকে ফরেন্সিক সায়েন্সের একটা ম্যানুয়াল দেয়া আছে গোটা ইন্ডিয়াতে, যেটা ফলো হয়, পুলিশ ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালগুলো গ্রসলি যেগুলোকে ভায়োলেট করা হয়েছে। এবং আপনিও জানেন, আপনি যখন রিজওয়ানুর কেসে যখন আপনি লড়েছিলেন, আপনিও কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে আওয়াজ তুলেছিলেন, কাজেই আপনিও আইনটা জানেন। আপনি জানেন যে এই যে ঘটনাগুলো করা হয়েছে এগুলো বেআইনি। তাহলে এই বেআইনি ঘটনাগুলো জানা সত্ত্বেও আপনি কি কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি করেছেন? আপনি কি আপনার জুনিয়র পদস্থ যারা আছে তাদেরকে ডেকে প্রশ্ন করেছেন? এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করার অধিকার প্রতিটা মানুষের আছে পশ্চিমবঙ্গের, কারণ তারা আপনাকে ভোট দিয়ে আপনাকে মনোনীত করে আজকে ওইখানে আপনাকে পাঠানো হয়েছে। কাজে এই কথাটা যদি কেউ জিজ্ঞেস করে তার মানে সে মানে লাল নীল হলুদ সবুজ পার্টিতে বিলং করে সেটা নয়। আজকে এইটার বাইরে ভাবতে শিখুন। আমরা মানুষের এটা মানুষের বিবেক, মানুষের মনুষ্যত্ব থেকে তারা এই লজিক্যাল কোয়েশ্চেনটা আপনাকে করতে পারে, এবং ইউ আর অ্যাকাউন্টেবল, ইউ আর বাউন্ড টু আনসার, কারণ আপনি জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি আপনি। তাহলে আজকে আপনার কোনো কাজ রিপ্রেজেন্ট করবে জনগণকে, তার মানে আপনার এই ইনঅ্যাকশনটা আর পুরো গোটা জনগণকে দোষী বানিয়ে দেবে তিলোত্তমার। আজকে তিলোত্তমার দোষিত তাহলে আমরা সমস্ত গোটা পশ্চিমবঙ্গের জনসাধারণ, কারণ জনসাধারণের প্রতিনিধি আপনি। আমরা আপনাকে আমাদের মুখপাত্র বানিয়ে আপনাকে ওই চেয়ারে বসিয়েছি। এগুলো নিয়ে আপনি অনেক এনলাইটেন্ড, আপনার অনেক জ্ঞান আছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ মহাভারত থেকে তুলে দিতে পারছি, হয়তো আপনি নিশ্চয়ই এটা পড়েছেন। একবারের জন্য একটু ভেবে দেখবেন, মহাভারতে যখন কর্ণের যখন রথের চাকা যখন মহাভারতে যুদ্ধক্ষেত্রে আটকে গিয়েছিল এবং অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি কর্ণকে তীরবিদ্ধ করো, অর্জুন কর্ণকে তীরবিদ্ধ করেছিল। কর্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে এইভাবে বধ করলে কেন? আমি চিরকাল, আমাকে দানবীর নামে আমি প্রচলিত, সবাই আমাকে দানবীর কর্ণ বলে। আমি নিজের জীবনে কোনোদিন কখনো অধর্ম করিনি, আমি নিজের জীবনে কখনো অসৎ কাজ করিনি। আজকে আমি আপনাকে যখন আপনি এই চুপ করে আছেন দেখে আমাকে আমার এটা ব্যক্তিগতভাবে সত্যি কথা, আমাকে আপনার মহাভারতের কর্ণের কথা মতো মনে হচ্ছে। কেন জানেন? কারণ শ্রীকৃষ্ণ কি উত্তর দিয়েছিল জানেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে কর্ণ, আজকে তুমি মহাবীর, তুমি মহাধার্মিক, যুধিষ্ঠির তো মূর্খ, যুধিষ্ঠির তো পাপী, দুরাচারী। যুধিষ্ঠির আজকে যে অন্যায় করেছে, দুঃশাসন, সেদিনকে দ্রৌপদীর যে বস্ত্রহরণ করেছেন, সিমিলার টু দ্য রেপ অফ অভয়া দ্যাট হ্যাজ বিন ডান। আপনি একবার সেই জায়গা থেকে কল্পনা করে দেখুন যে ওই ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সাথে অভয়াকে আপনি যদি তুলনা করে দেখুন, আজকে সেই মহাভারতের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, এখানে অভয়ার রেপ হয়েছে এবং মার্ডার হয়েছে। সেইখানে যখন শ্রীকৃষ্ণকে কর্ণ জিজ্ঞেস করেছিল, আমি মহাধর্মাত্মা, আমি দানবীর, আমি এত ধর্ম করেছি, আমার কোনো পাপ নেই জীবনে, আমাকে এইভাবে মারলে কেন? আমার এই পরিণতি হলো কেন? শ্রীকৃষ্ণ তখন বলেছিল, হে কর্ণ, তুমি এদের থেকেও বেশি অপরাধী, কারণ দুর্যোধন তো দুরাচারী, দুর্যোধন তো পাপী, দুঃশাসন তো পাপী, তারা পাপ করেছে, তারা তাদের শাস্তি নিশ্চয়ই পাবে, কিন্তু তুমি তাদের থেকেও মহাপাপী, কারণ তোমার কাছে ধর্ম ছিল, তোমার কাছে বুদ্ধি ছিল, তোমার কাছে ক্ষমতা ছিল, তোমার কাছে শৌর্য ছিল, অনেকে
অনেকের কাছে বুদ্ধি থাকে, বুকে বল থাকে, সব কিছু থাকে, ক্ষমতা থাকে না। তুমি ক্ষমতাবান ছিলে, তোমার কাছে ক্ষমতা ছিল সেই দিনকে সেই ভরা সভায় দাঁড়িয়ে প্রতিরোধ করার, দুর্যোধনকে আটকানোর ক্ষমতা তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি তোমার কাজ করোনি, তুমি তাকে আটকাওনি। তুমি সেই পাপ, সেই মহাপাপকে তুমি মুখ বন্ধ করে সহ্য করেছো এবং সাপোর্ট করেছো। কাজেই ধর্মের ইয়েতে আজকে দুর্যোধন যতটা পাপী, তুমি ইকুয়ালি পাপী, ইফ নট মোর। আপনি বলুন যে বিনীত গোয়েলের ট্রান্সফার নিয়েও এত উচ্ছ্বাস, সেটা জনসাধারণ ভাবছে যে এটা তো অ্যাকচুয়ালি ভিক্টরি না, তাহলে এত আনন্দ কিসের? আমি মানছি এটা ভিক্টরি, কারণ আরজি করে যে অ্যাটাকটা হয়েছিল রাতে, সেটা পুলিশের কমপ্লিট ফেলিয়ার। পুলিশ একদমই কিছু করতে পারেনি, সেটা কমপ্লিটলি আমরা ব্লেম করছি কলকাতা পুলিশ ফোর্সের উপরে। সেই জন্য বিনীত গোয়েল আর বিভিন্ন ডিসি নর্থ এদের ট্রান্সফার, এটাতে আমরা পার্শালি খুশি হয়েছি। আমরা মোটো থেকে সরে এসেছি, মানে এটা ভীষণই একটা মানে আমি জানি না কারা এই ধরনের কথা বলছেন, তারা একটু যদি ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আজকে আমাদের তিলোত্তমা দিদি কী জন্য এই পরিণতিটা হয়েছে। আজকে তিলোত্তমা দিদি থ্রেড কালচারের বলিদান। আমাদের দাবি এটাই এখনও অবধি 4 আর 5 নম্বর পয়েন্টে যারা পড়েননি তারা একটু পড়ুন দাবিগুলো আমাদের, যে আমরা কি চাইছি এক্স্যাক্টলি, একটু পড়ুন, পড়াশোনা করুন, নাহলে হয় না সমস্ত কিছু। তো ভাবুন, হ্যাঁ ভাবাটা প্র্যাকটিস করুন যে আমাদের 4 আর 5 নম্বর পয়েন্টে কি লেখা ছিল। আমরা বরাবর বলে এসেছি আমাদের থ্রেড কালচার নিপাত যাক, আমরা এখনও সেই পয়েন্টে আছি। আমাদের মাননীয়া কিছু একটা ডিরেক্টরেট কিছু একটা দেবেন, বা আমাদের কিছু একটা লিখিত দিন যে মিনিটসে উনি সাইন করতে চাইছেন না সেটা দিন, তাহলেই আমরা আমাদের আন্দোলন। আমাদের এটা আমাদের ফেভারিট জায়গা নয়, আমরা শুরু থেকে বলে আসছি আমরা ডাক্তারিটা করি, এটা আমাদের পছন্দের জায়গা, আমরা পড়াশোনা করি, আমাদের ভালোবাসার জায়গা। আমরা এরকম গলা চেঁচিয়ে গলা ফাটিয়ে এরকমভাবে ঘেমে নে সমস্ত কিছু করে আমরা কেন এখানে বসে থাকবো? তো আমাদের এটাই দাবি যে থ্রেড কালচার কলেজ থেকে যার জন্য আমাদের তিলোত্তমাদি আজকে বলিদান হয়েছেন সেইটা যাতে নিপাত যাক। তো আমাদের এটাই এখন মোটো, যাতে এর শিকার আর পরবর্তী কেউ আর যেন না হয়। কে বলতে পারে আমি এর শিকার পরবর্তীকালে হবে না, আমার সহকর্মীরা এটা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস লোকে বলছে যে আপনাদের মধ্যে নাকি বিভাজন হয়ে গেছে, মানে একটা দল একরকম কথা বলছে, আরেকটা দল আরেক রকম কথা বলছে, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? দেখুন, আমি এরকম ধরনের আপাতত কিছু শুনিনি এই ফ্র্যাটার্নিটির অংশ হয়ে। আমি জানি না এই খবর কোথা থেকে, এই ফ্র্যাটার্নিটির অংশ হয়ে এনারা কিছু জানেন না, অথচ জনসাধারণ মানে গুজবটাকে কিভাবে রটানো হচ্ছে এটাই আমার টার্গেট। মানে একদমই এটা মিথ্যা গুজব, আর কি বলবো, এটা ছাড়া আর আমাদের কিছু ইয়ে নেই। অনেকে অনেক কিছুই রটাচ্ছেন, একটা বড় আন্দোলন করতে গেলে তো অনেক কিছুই করতে হয়, সেই জন্য এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে আমরা কোনোদিনই কান দিইনি, দেবো না। আমরা যেটা দাবি আমরা সেখানেই অনড় আছি। থ্যাংক ইউ। এই যে আজকে সকালে প্যান্ডেল খোলা হচ্ছিল বা এই হচ্ছিল, কেউ বলছে পুলিশ খুলে দিয়েছে, কেউ বলছে ডেকোরেটর খুলে দিয়েছে, কেউ বলছে আবার আপনারা খুলে চলে যাচ্ছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? সেটা কি মানে ওরা হয়তো বিভিন্ন জায়গা থেকে অর্ডার পেয়েছে বা কোনো কিছুকে পুজো টুজোর কোনো কিছু ব্যবস্থা বা কোনো কিছুর জন্য অর্ডার পেয়েছে, তারা ওই জন্য চলে যেতে পারে। কিন্তু এটাকে আমরা ওই রকম মেজর ইস্যু হিসেবে ধরছি না। কারণ হলো কি, ওনারা যে এতদিন ধরে আমাদের পাশে থেকেছেন, এতদিন আমাদের সাপোর্ট করেছেন, এটার জন্যই আমরা অশেষ ওদের ধন্যবাদ দিতে চাই। আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু ওনারা যদি একটু ট্রান্সপারেন্ট ওয়েতে, মানে যারা মানে আসলে আমাদের অনেকে নাম না বলে অনেকভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবার ওনারা যদি আমাদেরকে বলে আগে থেকে এই করে জানাতেন কি আমরা আর টেনে নিয়ে যেতে পারছি না, এবার আমরা চলে যেতে চাই, বা আমাদের আগে থেকে শিডিউল ছিল কি এখানে আমাদের কোনো কিছু ফাংশনের আগে থেকে আমাদের কথা দেওয়া আছে, তার জন্য আমরা চলে যেতে চাই, তাহলে আমরা আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। কিন্তু আমাদের ওই শর্ট নোটিসে একটু ব্যবস্থা করতে হয়েছে। ওরা চলে গেছে তার জন্য যে আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এরকম কোনো কিছু না। আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নতুন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো জায়গাতে ত্রিপল খুলে দেওয়া হয়েছিল, যেগুলো বায়ো টয়লেট সরে গেছিলো, ওগুলো আবার নতুন করে আনা হয়েছে। ওই জন্য আন্দোলনের কোনো রকমভাবে হ্রাস কমেনি, আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের এই অবস্থানে এই আন্দোলন চলছে এবং চলবে। প্রথমত ডাক্তারবাবুর কাছ থেকে আমি একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি, কারণ উনি রীতিমতন টায়ার্ড, কারণ কদিন ধরে ওনাদের উপরে যা যাচ্ছে সত্যি এটা খুব, উনি রেস্ট নিচ্ছিলেন, ওনাকে তুলে আমি ওনার সঙ্গে কথা বলতে এসেছি। ডাক্তারবাবু, আমার প্রশ্নটা একটু অন্যরকম। বেসিক্যালি এখন জনসাধারণের মনে অনেক রকম জিনিস ঢুকে গেছে, যে ডাক্তারদের মোটো থেকে ডিভিয়েট হয়ে গেছে, ওনাদের মধ্যে বিভিন্ন বিভাজন শুরু হয়ে গেছে, এটা নিয়ে যদি একটু কথা বলেন। দেখুন, আমি
আমি ডক্টর অর্ণব ঘোষ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এসেছি। অনেক দূর থেকে এসেছি, আমি এসেছিও দেরি করে, অনেক দূরে আমাদের, কিন্তু আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই বা আমাদের নিজেদের মধ্যেও এরকম কোনো কিছু ছড়ায়নি যে আমরা বিভাজিত হয়ে গেছি। আমাদের রেগুলার যে মিটিং হয় বিভিন্ন কলেজের, এখনও 30টা মেডিকেল কলেজের প্রতিনিধিরা মিলে প্রায় মিটিং করছে এবং সেই মিটিং রেগুলারই হচ্ছে আমরা, তো আমাদের মনে হয় না এরকম কিছু ঘটেছে বিভাজন নিজেদের মধ্যে। এই খবর কেন বাইরে ছড়িয়েছে বা কেউ যদি ইচ্ছে করে ছড়িয়ে থাকে সেটার দায়িত্ব আমরা নিতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি যে এই যে আন্দোলন চলছে অভয়ার বিচারের জন্য, সেই আন্দোলন বিচার পাওয়া অবধি চলবে এবং যে যে লুপহোলসগুলো পাওয়া গেছিলো বিভিন্ন হসপিটালে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব কমানো যায় এবং সুরক্ষার ব্যাপারটা দেখা যায়, সেটার জন্য আমরা এখানে আমাদের অবস্থান চলবে। অনেকেই বলছে আপনারা খুব পিকনিক করছেন, বিরিয়ানি খাচ্ছেন, তো আপনারা তো নিশ্চয়ই বিরিয়ানি অর্ডার করেননি, তাই না? জনসাধারণ খুশি হয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে বা মনে হচ্ছে আপনাদের পাশে থাকাটা উচিত, মানবিকতা থাকলে থাকাটা উচিত, তো সেটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এই খাবার বা এই যেগুলো নিয়ে আমরাও দেখেছি ফেসবুকে অনেক বেরিয়েছে, বিভিন্নভাবে বেরিয়েছে, কিন্তু বলতে গেলে আমরা কোনো রকম কিছু অর্ডার আমরা করছি না। জনসাধারণ নিজেরা এসে, আমি প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সকালে, দুপুরে, লাঞ্চ বা রাত্রের যে খাবার দাবার আছে সব কিছু জনসাধারণ দিয়ে যাচ্ছে আমাদেরকে, আমরা কিছু অর্ডার করছি না। কারণ জনসাধারণ ভালোবেসে যদি বিরিয়ানি দিয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, আমরা কিছু অর্ডার করছি না। তবে আমার জনসাধারণকে দোষ দিয়ে লাভ নেই, ওটা হয়তো 1% 2% জনসাধারণ হবে, বাকি জনসাধারণ আমাদের পাশেই আছে। কারণ প্রত্যেক দিনই মিটিং হচ্ছে, মিছিল তো আমি দেখতেই পাচ্ছি এখানে আসার পর যে এখানে এসে প্রচুর মিছিল এখানে আসছে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন ইঞ্জিনিয়ার্স ফোরাম থেকেও এসেছিলো কালকে আমি দেখেছি। তো এটা 1-2% জনসাধারণ কী বললো তাতে আমাদের যায় আসে না, বেশিরভাগ জনসাধারণই আমাদের পাশে আছে বলে এটা আমাদের বিশ্বাস এবং থাকবেও তারা যতক্ষণ না বিচার পাচ্ছি। মানে এটা ঠিক এইটা এরকম শোনালো, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আর সোনার হরিণটা হচ্ছে অভয়ার বিচার, জাস্টিস ফর আরজিকর। এরপর যে প্ল্যানটা করেছে সেটা নিশ্চয়ই শুনলেন, যে এখন ওদের যা জিনিসপত্র রয়েছে ওরা বন্যা কবলিত লোকেদের কাছে পৌঁছে দেবে এবং অভয়া ক্লিনিক খুলবে। এদের না ধারে কাছে জনসাধারণ আসতে পারবে না, আর নাই কোনো রাজনৈতিক দল, তারা দলাদলি করুন, এদের কিচ্ছু যায় আসে না, কারণ এরা অনেকটা দূরের ভাবছে এবং এদের মধ্যে কোনো ওই যেটা ভাবছেন না যে বিভাজন হয়ে গেছে, এটা কিন্তু একদম ভুল কথা। আমি তো 4-5 জনকে কেন অনেককেই জিজ্ঞাসা করলাম, এটা ভুল কথা। আর আপনারা ওদের পাশে থাকলেন কি থাকলেন না, ওদের কিচ্ছু যায় আসে না। আর ওরা কিন্তু কারোর কাছ থেকে কোনো ভিক্ষা করেনি, যা করেছে জনসাধারণ করেছে। কারণ একটা ডাক্তার যখন ডাক্তারি পড়াশোনা করে তার কি খরচা হয় মোটামুটি আমাদের সবার আন্দাজ আছে, তাই না? তাহলে ওই 1 প্লেট বিরিয়ানির জন্য ওদের কারোর কাছে হাত পাততে লাগবে না। যারা বলছেন যে কিছুই হবে না, তাহলে এত পড়াশোনা করে, এত শিক্ষিত হয়ে তারা কি এতটাই ভুল করছে? জনসাধারণ আসুন, তারা কতটা পিকনিক করছে দেখে যান, কারণ এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না, তাই না? আজকে আসি, জাস্টিস ফর আরজিকর।